আসসালামু আলাইকুম। আমি আতিক রাসেল। আজকে আমি ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবো। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ রয়েছে, যেরকম থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। যেই দেশগুলোতে আমরা প্রতিনিয়ত একজন ট্রাভেলার হিসেবে ট্রাভেল করে থাকি। এই ৩টি দেশের ভিসা যখন আমরা আবেদন করি, সেই আবেদন করার ক্ষেত্রে আমাদের ডকুমেন্টের প্রয়োজন হয়। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য ডকুমেন্টগুলো এক হয়ে থাকে। তো যদি আমরা একটি সেট করে নেই ডকুমেন্টেশনের, এই এক সেট দিয়েই আমরা ৩টে দেশে আবেদন করতে পারি। সেই ক্ষেত্রে এনওসিটা ৩টা দেশের জন্য ৩টা আলাদা এনওসি করতে হবে, কিন্তু বাকি ডকুমেন্টগুলো সব একই রকম। তো আজকে আমি সেই বিষয়েই কথা বলবো। তো যদি আপনারা থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আপনারা আবেদন করতে চান, যেহেতু এখন অনলাইনে আবেদন করা যায়, তো সেই ক্ষেত্রে যে ফটোর ব্যাপারটি রয়েছে, মানে ছবির ব্যাপারটি রয়েছে, তো যে কোনো ল্যাব প্রিন্ট ছবি হলেই আপনারা এই ৩টি দেশের জন্য আবেদন করতে পারবেন ছবি দিয়ে। তারপরে যেটি জিনিসটি প্রয়োজন হয় যে পাসপোর্টের বায়োমেট্রিক পেজ স্ক্যান করা। অবশ্যই আপনি একটি মনে রাখবেন যে ছবি এবং পাসপোর্টের বায়োমেট্রিক পেজটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। তারপরে দেখা যায় যে ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ব্যাপারটা, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সকল দেশের ক্ষেত্রেই ৬ থেকে ৮ মাসের প্রয়োজন হয়। তো আমি আমার সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা ৮ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সিটি নিয়ে নেবেন। তাহলে আপনারা ৩টি দেশেই একত্রে এই ব্যাঙ্ক সলভেন্সি দিয়েই আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি এনওসির ক্ষেত্রে। যেহেতু ৩টি আলাদা দেশ এবং ৩টি আলাদা দেশের জন্য ৩টি আলাদা এনওসি আপনাদেরকে অফিস থেকে নিতে হবে। তারপর পার্সোনাল লেটার, সেম এনওসির মতোই পার্সোনাল লেটারটিও আপনাকে ৩টি আলাদা আলাদা করতে হবে। তারপরে যদি আপনার প্রফেশন, পেশা যদি আপনি প্রুভ করার জন্য আপনাকে অফিস আইডি কার্ড, আপনি একটি অফিস আইডি কার্ড পিডিএফ মোডে স্ক্যান করে আপনি কিন্তু ৩টি দেশের আবেদনের ক্ষেত্রে জমা দিতে পারেন। তারপরে একটি জিনিস প্রয়োজন হয়, যেন ভিজিটিং কার্ড, যেটা আমরা বিজনেস কার্ড বলি। সেই বিজনেস কার্ডে কিন্তু আপনি সেম একইভাবে পিডিএফ করে আপনি 3টি আবেদনের ক্ষেত্রেই একটি স্ক্যান দিয়েই আপনি আবেদন করতে পারছেন। তারপরে থাকে যেমন স্টুডেন্ট আইডি কার্ড। যদি আপনার সাথে কেউ ট্রাভেল করে বা আপনার সন্তান সে স্টুডেন্ট, সেই ক্ষেত্রে তার স্টুডেন্ট আইডি কার্ডটি অবশ্যই জমা দিতে হবে। এবং সে যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই তার বার্থ সার্টিফিকেটটিও আপনাকে আবেদনের ক্ষেত্রে জমা দিতে হবে। তারপরে সিঙ্গাপুরের ক্ষেত্রে যে এক্সট্রা ডকুমেন্টগুলো লাগে, যেগুলো আসলে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, তো সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের ক্ষেত্রে এনআইডি কার্ড, আমাদের যে জাতীয় পরিচয়পত্রটি আছে, সেই জাতীয় পরিচয়পত্রটি আপনারা পিডিএফ করে আপনারা আবেদনের সাথে জমা দিবেন। তারপরে যেটা হচ্ছে সিঙ্গাপুরের ক্ষেত্রে আরেকটু এক্সট্রা জিনিস লাগে, সেটা হচ্ছে ভ্যাকসিন কার্ড। আপনার ভ্যাকসিন কার্ডটিও আপনারা আপনাদের সুরক্ষা যে অ্যাপস আছে বা সুরক্ষা যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে এবং সেটি আপনার আবেদনের ক্ষেত্রে জমা দিবেন। মালয়েশিয়ার ক্ষেত্রে আর অন্য কোনো এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন পড়ে না। কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, যদি আপনারা প্রফেশন যদি প্রাইভেট সার্ভিস হয়ে থাকে, তাহলে আপনার এই ডকুমেন্টগুলো আপনারা জমা দিয়ে আবেদন করতে পারেন। কিন্তু যদি বিজনেসম্যান হয়ে থাকেন, ব্যবসায়ী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ডকুমেন্টেশনের সাথে সাথে আপনাকে বিজনেসের যে আপনাদের ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স নোটারি করে সেটা পিডিএফ করে আবেদনের সাথে জমা দিতে হবে। যদি আপনি কোনো বিজনেস পারপাস বা কোনো কনফারেন্স অথবা কোনো অনুষ্ঠানের জন্য ইনভাইটেশন পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ইনভাইটেশনের কপি আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স প্রায় 75-এর উপরে চলে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ।
যদি অন্য কোনো আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনারা আমার সেই ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন, আমি আপনাদেরকে ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে সাহায্য করব। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।